আসলে আমাদের বাংলাদেশের বাজারে একটু চতুর না হলে হয় না। আপনাকে একটু চালাক হইতে হবে। চালাক না হলে এ বাজার থেকে মানি মেক করা খুবই খুবই দুষ্কর। দেখেন বাজারে যে ঘটনাটা ঘটতেছে, বাজারে কন্টিনিউয়াসলি ইন্ডেক্স ফল, একদম ধারাবাহিকভাবে ইন্ডেক্স ফল হচ্ছে। বাট কিছু কিছু পার্টিকুলার স্টকে বা সেক্টর থেকে আপনাকে কিন্তু প্রফিট টুকটাক দিচ্ছে, যেটা আপনারা ধরতে পারছেন কিনা আমি জানি না। আমি সময় সময়ে আপনাদেরকে সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি এবং সাথে সেটার ঝুঁকির কী জায়গা আছে, কোথায় গেলে আপনারা স্টপ লস নেবেন, কোথায় গেলে আপনারা এন্ট্রি নেবেন, সেই বিষয়ে আদি নিয়ে আমি টোটালি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা কিভাবে করেছেন আই ডোন্ট নো। এই যে বাজারে আজকে ইন্ডেক্স ফল, বাট আজকেও আমি দুইটা স্টক থেকে প্রফিট বুক করেছি। তো আপনারা আমার সাথেই থাকেন, আজকে বেশ ভালো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে কারণে আমি সপ্তাহের প্রথমেই আপনাদের সাথে এসেছি শর্ট একটা ভিডিও নিয়ে। তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই যে দেখেন, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাতে ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে, আজকে বেশ ভালো করেছে এবং এটা থেকে প্রফিট টেক করেছি, আমার লাভ হয়েছে। এর আগে ডিজি থেকে বের হয়ে ইউনিয়ন নিয়েছি, সেটাও বলেছি আপনাদের সাথে, এবং ইউনিয়ন থেকে আজকে বের হয়েছি। আজকে বের হয়ে কোন টাইপের স্টকে এন্ট্রি নিয়েছি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। তার আগে চলেন আমরা একটু মার্কেটের দিকে একটু ফলো করার চেষ্টা করি। এই যে দেখেন টপ লুজারের স্টকগুলো একটু খেয়াল করেন যে টপ লুজারে কারা ছিল। এখন আপনারা যদি ভুল জায়গায় ভুলভাবে এন্ট্রি নিয়ে বসে থাকেন তাহলে ভাই এ বাজার আপনার জন্য না। ইভেন আপনাকে স্টপ লস ধরে ধরে ট্রেড করতে হবে, স্টপ লস না ধরলে হবে না। এই যে মাগুরা কমপ্লেক্স, এই মাগুরা কমপ্লেক্স আমরা 91-92-তে ট্রেড নিয়েছিলাম এবং 89 টাকার নিচে আসলে এসএল ছিল এবং আমরা সেটা এসএল নিয়েও নিয়েছি। এসএলটা হচ্ছে আপনার রক্ষা কবচ, এসএল মানে হচ্ছে স্টপ লস। এটা আপনাকে ম্যান্ডেটরি মেনটেন করতে হবে। আপনারা এই জায়গাটাতে ইমোশনাল হয়ে ট্রেড করেন। আপনারা সবাই নিজেদেরকে মনে করেন যে আপনারা বিনিয়োগকারী বা বলে বেড়ান যে বিনিয়োগকারী, আসলে আপনারা বিনিয়োগকারী না, সবাই বাজারে ট্রেডার। একদম আলটিমেটলি আমি যতটুকু বুঝি, যারা সাধারণ বিনিয়োগকারী তারা আলটিমেটলি এখানে প্রফিট নিতেই আসে। সো আপনি প্রফিটটা কিভাবে করবেন, সেটা ট্রেড করে না বিনিয়োগ করে, সেটাই বিষয়। এখন যদি বিনিয়োগ করে আপনি ধাপে ধাপে বিনিয়োগ করেন তাহলে সেইটা একটু লম্বা প্রসেস। বাট আপনার ট্রেডিং মেন্টালিটি নিয়ে যদি বাজারে আসেন যে না আমি 5% 7% প্রফিট দিয়ে হলেই আমি বিক্রি করে দেবো, তাহলে আপনাকে এসএলটা ম্যান্ডেটরি নিতে হবে। এইখানে দেখেন মাগুরা কমপ্লেক্সের আমরা 89 টাকা ঘরে এসএলটা নিয়ে নিয়েছি। আজকে শেয়ার কয় টাকায়? 71 টাকায়। আপনারা বলবেন ভাই আমার এখানে 4-5% লস হয়েছে। হ্যাঁ আমি মানি সেটা লস হয়েছে, এইটা আমার বরঞ্চ লাভই হয়েছে, কারণ ওই শেয়ারটা যদি এখন ধরে রাখতাম আমার হাতে তাহলে এখন আমার পোর্টফোলিওতে কত ম্যানেজ দেখাতো। ওই টাকা দিয়ে অন্য স্টক ট্রেড করে অলরেডি সেখান থেকে 4-5%-এর উপরে বেশি আমরা প্রফিট গেইন করতে পারছি। আপনারা একটা ভুল কনসেপ্টের মধ্যে আছেন যে নিচে আসলে আমরা অ্যাভারেজ করব। ভাই এই স্টকগুলো অ্যাভারেজের স্টক না, ফান্ডামেন্টাল স্টক দিয়ে আপনি অ্যাভারেজ করতে পারেন, বাট এইগুলো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার না। আপনি যদি এখন ড্রাগন সোয়েটার নেন, ড্রাগন সোয়েটার কি ফান্ডামেন্টালি তেমন একটা স্ট্রং? তেমন একটা স্ট্রং না। আপনি এই যে দেখেন ওয়েস্টার্ন মেরিন, এইটা জেডের শেয়ার, এই শেয়ারটা এখন যদি আপনি অ্যাভারেজের কথা চিন্তা করেন স্টপ লস না নিয়ে, তাহলে আপনি এইখানে আবার ফাঁসবেন, নতুন করে টাকা ঢুকে আবার ফাঁসবেন। এই স্টকটা আবার কখন উপরে যাবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট আপনাকে এসএলটা মেনটেন করে চলতে হবে। এখন এসএলটা যদি আপনারা মেনটেন না করে চলেন তাহলে এই বাজারে মানি মেক করা কোনো মতেই পসিবল না। আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করবো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে যেটা হয়েছে এটা একটু প্রফিট টেকিংয়ের জায়গা ছিল। ইভেন আমি নিজেও প্রফিট টেক করেছি দুইটা স্টক থেকে, দুইটা ইন্স্যুরেন্স হাতে ছিল, সেটা থেকে টুকটাক প্রফিট টেক করেছি। তবে হ্যাঁ সবগুলো একবারেই বিক্রি করে দিয়েছে এমন না, কিছু স্টকে প্রফিট হয়েছে, সেই স্টকগুলোতে প্রফিট টেক করা হয়েছে, আর যেগুলো বাড়ে নাই বা কেনা দামের আশপাশে আছে সেগুলো রেখে দিয়েছি। তবে ইন্স্যুরেন্স স্লো হয়ে যাচ্ছে বা ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডে যাচ্ছে এমন না, ইন্স্যুরেন্স হয়তো বা 2-1 দিন একটু রেস্ট নিতে পারে। তো ইন্স্যুরেন্স নিয়ে ভয়ের কিছু নাই। যারা ইন্স্যুরেন্স অলরেডি নিয়েছেন বা যারা নিবেন সামনে, তাহলে তারা একটু ওয়েট করেন 2-1 দিন। আজকে কালকের মধ্যে যদি ইন্স্যুরেন্স একটু নিচের দিকে পান তাহলে সেই ইন্স্যুরেন্সগুলোতে আবার নতুন করে এন্ট্রি দিতে পারেন। যেহেতু আমার এইখানে 10%, 15% বা 7-8%-এর মতো একটা প্রফিট হয়ে গেছিলো, সেহেতু আমি কিছু পোর্শন আমার পোর্টফোলিওর যা ছিল কিছু পোর্শন আমি ইন্স্যুরেন্স থেকে প্রফিট বুক করেছি। আসলে আমার ইন্স্যুরেন্স পুরো পোর্টফোলিও ভরা হয়ে গিয়েছিল,
মানে আমি ওইভাবেই ট্রেড করি যে কোন সেক্টরটা কোন সময়তে প্লে করার চেষ্টা করবে। আমি ওই টেক্সটাইল থেকে এখন বিরত আছে। আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি ইন্স্যুরেন্সে ছিলাম, ইন্স্যুরেন্সে প্রায় আমার পোর্টফোলিওর 100% ইন্স্যুরেন্স ছিল। সো ওইখান থেকে কিছু জিনিস আমি সেল করে দিয়েছি, যেটা 60-70 পোর্শনের মতন। এখন অন্য দিকে যাচ্ছি, অন্য কোন দিকে যাচ্ছি সেটা নিয়ে আলোচনা করবো। এবং আজকে অনেকগুলো স্টক কিনেছি, কিছু ম্যাচুইড টাকা পয়সা ছিল সেইগুলো দিয়ে কেনার চেষ্টা করেছি। চলেন আমি সেই বিষয়াদি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তবে হ্যাঁ, ইন্স্যুরেন্স নিয়ে কোনো ভয় নাই। যাদের ইন্স্যুরেন্স যেটা একটু বেড়ে গেছে সেইটা থেকে প্রফিট টেক করলেও করতে পারেন, না করলেও একটু ওয়েট করলে আপনারা ভালো পাবেন। তবে হ্যাঁ, যেটা বেড়ে গেছে সেই স্টকটার দিকে না তাকিয়ে যেইটা নিচে আছে ইন্স্যুরেন্সের সেটার দিকে তাকান। আপনারা কি করেন, আপনারা হচ্ছে ওই স্টকটা 10% 15% বের হয়ে গেছে, তখন আপনারা ওই স্টকে যায় ঝাঁপাই পড়েন। ভাই বাজার এখন শর্ট, আপনাকে বুঝতে হবে বাজার 2 দিন একটা স্টক বা 2 দিন একটা সেক্টর মুভ করবে। ওই মুভের মধ্যে আপনি কিভাবে ওইটাকে সেল আউট করে আবার নতুন করে অন্য একটা স্টকে নিতে পারেন। যেইটা আপনার কেনা দামের আশেপাশে আছে সেইটা হোল্ড করতে পারেন, কিন্তু যেইটা আপনার 10% বেড়ে গেছে, 20% বেড়ে গেছে বা 15% বাড়ছে, সেইটা একটু প্রফিট টেক করেন। বাজার কোথাও যাচ্ছে না, আবার কেনার সুযোগ দিবে। এই ইন্স্যুরেন্সই আবার আপনাকে আবার কেনার সুযোগ দিবে। সো ইন্স্যুরেন্স নিয়ে ভয়ের কিছু নাই। আমি যেটা দেখছি টুমোরো আবার ভালো করবে, হয়তো বা 2 দিন একটু রেস্ট নিলেও নিতে পারে। এই হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের মেসেজ। এখন চলেন সামনে কোন স্টকটা ভালো করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। সামনে হচ্ছে জেডের স্টক, জেড ক্যাটাগরি। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে একটু হিংস দিয়েছিলাম যে সামনে ইন্স্যুরেন্স এবং জেট। এই যে দেখেন, আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। ইন্স্যুরেন্স থেকে টুকটাক প্রফিট যাই দিছে সেইটা নিয়ে দেন আজকে আমি কয়েকটা জেডে এন্ট্রি নিয়েছি। এখন বলবেন ভাই আপনার তো আজকে বিক্রি করছেন, আজকেই কি ওইটা নিতে পারছেন? না ভাই, আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল, মানে কিছু ম্যাচিউর টাকা পয়সা ছিল, ওইগুলো দিয়ে কিনেছি। আমি পোর্টফোলিওর সম্পূর্ণ টাকা অ্যাট এ টাইম ইউজ করি না, কিছু একটা পোর্শন আমি রেখে দেই জেডের জন্য, যে জেড কখনোই, যেহেতু আমি দেখতেছিলাম যে জেড সামনে ভালো করতে পারে, সেজন্য আমার টাকাটা একটু ম্যাচিউর করার দরকার। 3-4 দিন আগে সেল করে দিয়ে ওই টাকাটা ম্যাচিউর অবস্থায় রেখে দিয়েছিলাম। আজকে 2টা স্টকে এন্ট্রি নিয়েছি এবং সেই 2টা বেশ ভালো করেছে। এই যে দেখেন, জেডের মধ্যে আমার সবচেয়ে লুক্রেটিভ মনে হচ্ছে ডেল্টা স্পিনিং। এই ডেল্টা স্পিনিংটা ইলিয়ট ওয়েবের এই যে সি শেষ করে আবার এই যে কারেক্টিভ মুডে 5 নম্বর মুড শেষ করেছে, এবং এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে ওঠার চেষ্টা করতেছে এবং নিচে ভালো মোটামুটি একটা ভলিউম এবং ক্যান্ডেল দেখে মনে হচ্ছে গ্রিন ক্যান্ডেল গতকালকে দিয়েছে, আজকে একটা বুলিশ পিনবার দিয়েছে। এইখান থেকে ঘুরলেও সে ঘুরতে পারে। এইটা হচ্ছে 2টা এবং 3টা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, 1 নম্বর ইলিয়ট ওয়েব, 2 নম্বর এসএমসি এবং 3 নম্বর প্রাইস অ্যাকশন অনুযায়ী বেশ ভালো একটা পজিশন নেয়ার চেষ্টা করছে। অনেককেই এই ডেল্টা স্পিনিং একটু কমে তখন আবার কিনে, আবার কমছে যেইখানে আবার একটু পিক দিছে। এইগুলো ভাই আইডিএম, আমি রেগুলার বলি যে এই সব জায়গাতে আপনারা ফাঁসেন, অনেকেই ফেসে আছেন। এইগুলো হচ্ছে আইডিএম, ইন্ডুসম্যান আপনাকে প্রলোভন দেখাইছে। শেষ মাঠটা এইখানেই হয়েছে। তো যাদের হাতে ডেল্টা স্পিনিং আছে তারা একটু ওয়েট করলেও করতে পারেন, এবং নতুন যারা জেডের শেয়ারে যেতে চাচ্ছেন তাদের জন্য এই স্টকটা ওয়াচ লিস্টে আপনারা রাখলেও রাখতে পারেন। হ্যাঁ, এখন বলবেন ভাই এইটার এসএল টা তাহলে কোথায়? আপনি তো এসএল এর কথা বলেন। এই যে এসএল দেখেন 5 টাকার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় কোনো কারণে, এটা আপনার রক্ষা কবচ, কোনো কারণে যদি 5 টাকার নিচে শেয়ারটার ক্লোজিং দিয়ে দেয় তাহলে এই শেয়ারটার থেকে বের হয়ে যেতে হবে। যে মোমেন্টামটা আমরা ভাবতেছি বা আমি ভাবতেছি সেই মোমেন্টামটা আলটিমেটলি তখন আর থাকবে না যদি 5 টাকার নিচে সে ক্লোজ দেয়। আর যদি 5 টাকার উপরে সে ট্রেড হতে থাকে এবং আগামী দিন যদি বাড়তে থাকে তাহলে তো বাড়লই। তো আপনারা ওইভাবে করে এইটা আপনাদের মতো করে আপনারা ওয়াচ লিস্টে রাখলেও রাখতে পারেন। এরপরে চলেন আরেকটা জেডের শেয়ার আছে সেইটা নিয়ে একটু আলোচনা করি। আরেকটা জেডের শেয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক। আসলে স্ট্যান্ডার্ড সিরামিক এখন ভলিউম নাই, আপনারা ভলিউম না থাকা অবস্থায় তো আপনারা আসলে এই শেয়ারগুলো দেখবেন না যে ভলিউম নাই, ট্রেড হয় না, তেমন হয় না, কোনো কিছু হয় না। আমি ভাই এই জায়গাগুলোতেই অপরচুনিটি খোঁজার চেষ্টা করি, যেটার ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে, ট্রেড তেমন হচ্ছে না, সেইটা বুঝে নিতে হবে। এইখানে সেলাররা আর সেল করতে অভ্যস্ত নয় বা এগ্রি নয়। সো এই শেয়ারটাও এই যে দেখেন কত বড় জায়গা জুড়ে অ্যাকুমুলেশন হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে এর অ্যাকুমুলেশন প্রসেসটা প্রায় শেষের পর্যায়ে। এবং কিছুদিন আগে মানে যে গতই 15ই এপ্রিল বেশ ভালো একটা ভলিউম নিয়ে প্রাইসটা আপ করেছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই, নিচে আসছে। এটার কারণও আছে। এর কারণ হচ্ছে অনেক সময় এইগুলো ম্যানিপুলেশনের প্রসেস থাকে, স্মার্ট মানি ওদের। তো ওরা ওইভাবে করেই একটা শেয়ার পিকে দেয়, তখন আবার পাবলিক ঢুকে যায়, পাবলিককে বের করার জন্য শেয়ারটা স্লো করায় দেয়।
ওরা নিজে ইচ্ছে হয়তো বা ওইখানে শেয়ার কেনা বন্ধ করে অথবা নিজেরাই কিছু সেল প্রেশার দেয়। তো এইখানে যখন দেখেন একটু যখন সেল প্রেশারটা আসছে তখন এর সাথে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা তেমন একটা বেশি ভলিউম না, যত দিন এই যে এই দিন যতগুলো ভলিউম হয়েছে সেই ভলিউমের তুলনায় এইখানে তেমন ভলিউম না। তো এইখানে অফলোডিংয়ের আর কোনো কিছু নাই। আপনারা শেয়ার যা খুঁজেন তো একদম পিকে যে যখন শেয়ারটার দাম 20 টাকার থেকে 40 টাকা হয়ে গেছে তখন খুঁজেন, অথবা এই স্টকটা এই স্ট্যান্ডার্ড সিরামিকটাই এখন 67 টাকার ঘরে আছে, আপনারা যখন 100 টাকার ঘরে যাবে তখন আপনারা চিন্তা করবেন ভাই আমি ওই রকম চিন্তা করি না, আমি বটমে শেয়ার খোঁজার চেষ্টা করি। তো এই স্টকটা বেশ ভালো বটম রেঞ্জে আছে এবং অ্যাকুমুলেশন প্রসেসটা বেশ সময় ধরে হয়েছে। আপনারা চাইলে এই স্টকের দিকে নজর দিতে পারেন, যেহেতু জেডের একটা সম্ভাবনাময় আছে, যেমন ইন্স্যুরেন্সের কথা আপনাদেরকে বলেছিলাম ওইটা থেকে টুকটাক প্রফিট নিয়ে এখন আমি যে লিডিং জেডের শেয়ার আছে সেই শেয়ারগুলোর দিকে নজর দিচ্ছি, অলরেডি সেটা দিয়েছি। আমি সবসময় লিডার খোঁজার চেষ্টা করি, আমার সাথে যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে এদেরকেও ওই লিডারটা দেওয়ার চেষ্টা করি। যেমন ডিজি ছিল ইন্স্যুরেন্সের লিডার, তারপরে ছিল ইউনিয়ন, এই দুইটাই মোটামুটি। যদি আমার স্টুডেন্টদেরকে ইউনিয়ন আমি ওইভাবে কেনাই নেই, নিজে কিনছি। ইউনিয়ন না কেনার একটা কারণও ছিল, ওই জায়গাটাতে কনফার্মেশনের একটা গ্যাপ ছিল, তো ওইটা পরে দেখছি, তার আগে অন্য স্টক কিনাইছি। কিন্তু তারা ডিজিটাও ধরতে পারছে এবং আমাদের হাতে কন্টি ছিল, আজকে কন্টিও মোটামুটি আমরা একটু সেলটেল করে দিয়েছি। কিছু স্টক এসএল হিট করতেছে, এমন না যে করতেছে না, দুই একটা স্টক এসএল হিট করে, আজকেও একটা স্টকের এসএল হিট করছে, বাট ওই জায়গা থেকে এসএল যদি 5% হয় অন্য স্টক থেকে হয়তো আমরা 10% প্রফিট করে ফেলি, আলটিমেটলি 5% প্রফিটেই থাকে। আপনারা কী করেন ওই স্টকগুলো নিয়ে বসে থাকেন উপরের রেটে কিনে, এবং এই যে এখন যে বাজারের ইন্ডেক্স ফল করতেছে এই ফলের কারণে আপনার হয়তোবা পোর্টফোলিও 15 থেকে 20% অলরেডি গন। কিন্তু আমাদেরকে পোর্টফোলিও ওইভাবে এই বাজারের কারণে পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হয়নি, শুধু একটু টেকনিক্যাল বিষয়টা আমরা ফলো করছি বিধায়। ট্রেডিং করার ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন ট্রেডিং রুলস ইজ রুলস, রুলসের বাইরে যাওয়া যাবে না। এসএল হিট করেছে তো এসএল হিট করেছে, আমি ওটা থেকে বেরিয়ে যাব। এই যে দেখেন স্ট্যান্ডার্ড সিরামিক, এইটা যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে এসএল কোথায় ধরবেন? এসএলটা ধরবেন হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, যে 65 টাকার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে ভাববেন যে এই স্টকটা আরও সময় নেবে। হ্যাঁ, আহামরি নিচে আর আসবে না, এই স্টকটার নিচে আসার তেমন একটা সম্ভাবনা দেখি না, বাট তারপরেও একটা রিস্কের জায়গা থাকে। 65 নিচে যদি আসে তাহলে ভাববেন যে স্টকটা আরও একটু সময় নেবে, তাহলে ওইটাকে সেল করে দিয়ে সুইচ করে অন্য যেটা সম্ভাবনাময় স্টক আছে সেই স্টকটা নেয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আমার এইটা বেশ ভালো লাগছে, যদি জেট সামনে মুভমেন্টে আসে তাহলে এই যে ডেল্টা স্পিনিং এবং এই স্ট্যান্ডার্ড সিরামিকটাও ভালো করলেও করতে পারে, চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আপনারা অলরেডি জানেন যে গত 18 এপ্রিল আমার একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, তাদের সাথে জাস্ট আমাদের একটা পরিচিত পর্ব হয়েছে। কোর ক্লাসটা যেটা শুরু হবে সেটা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। তো আপনারা চাইলে কোর ক্লাসটা ধরতে চাইলে যদি আপনারা জয়েন না করে থাকেন তাহলে এখনও সুযোগ আছে। ওই ক্লাসটাতে মানে আগামী মঙ্গলবার থেকে 1 নাম্বার ক্লাস শুরু হতে যাচ্ছে, তো ওইটার আগেই আপনারা যোগাযোগ করলে আপনারা ধরতে পারবেন। এই যে এই বিষয়গুলো, এই যে সাইকোলজিক্যাল যে বিষয় বা টেকনিক্যাল যে বিষয়গুলো, যে ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে হচ্ছে আমি জেডের কথা চিন্তা করতেছি এবং কোন দিকে নজর দিতে বলেছিলাম, এই বিষয়াদিগুলা আমি টোটালি ইন ডেপথে শেখাই। কোন সেক্টরের পরে কোন সেক্টর লিড নিতে চলেছে এবং ওই সেক্টরের লিডার শেয়ার কোনটা। এই যেমন ইন্স্যুরেন্সের লিডার শেয়ার ধরছি, অনেকগুলো ইন্স্যুরেন্স কিন্তু তেমন একটা বাড়ে নাই, বাট দেখেন ডিজি, ইউনিয়ন বা কন্টি টুকটাক কিন্তু একটা প্রফিট দিয়ে গেছে। তো এই বিষয়াদিগুলা আপনারা ইজিলি ধরতে পারবেন। এবং এই যে জেডের শেয়ারগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, এই জেডেরও লিডার আছে, এই লিডারটাই ধরার চেষ্টা করছি এবং আজকে আমরা সেই দিকেই মুভমেন্ট করার চেষ্টা করছি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার এইখানে যারা এই ব্যাচে 18 এপ্রিলের ব্যাচে যারা জয়েন করেছে তাদেরকে আজকে জেডের 2টা স্টক কেনাইছি, যে কোনো একটা তারা কিনবে, আমি 2টা সাজেস্ট করেছি, যে কোনো একটা কিনবে, সেটা বেশ ভালো করেছে। আশা করি তারা এইখান থেকে বেশ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে। দেখেন ক্লাস কিন্তু এখনও শুরুই হয় নাই, তার আগেই তারা মোটামুটি একটা ট্রেডেই প্রফিটেবলের জায়গায় চলে যাচ্ছে। সো আমি আমার কোর্সের স্টুডেন্ট যারা আসে তাদেরকে কনফিডেন্টলি বলি যে আমি কিছু শেয়ারের ইনস্ট্রাকশন দেবো, সেইগুলা থেকে বাই সেল করে আপনি আপনার কোর্স ফির চাইতে অনেক টাকা প্রফিট করতে পারবেন। কোর্স ফি তো উঠবেই, তার চাইতে অনেক বেশি প্রফিট করতে পারবেন। সো আপনারা যদি চান এই রানিং ব্যাচে অল্প কিছু সিট ফাঁকা আছে, এই রানিং ব্যাচে আপনারা চাইলে জয়েন করতে পারেন। এই যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করলে আমি আপনাদেরকে কোর্স মডিউল এবং কোর্স সম্পর্কে বিস্তারিত বলে দিব। যদি ভালো মনে হয় যে আপনারা জয়েন করবেন, আপনাদের উপকার হবে, তাহলে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। সো ভিডিও আজকে আর বড় করবো না, ভালো থাকবেন, ধন্যবাদ।